আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। স্টুডেন্টস, আমরা শুরু করলাম আজকে। আচ্ছা আচ্ছা গত ক্লাসে আমরা শিখছিলাম মনে হয় ই সমান সমান কত বলতো, এমসি স্কয়ার, মনে আছে? ই সমান সমান ছিল আমাদের গত ক্লাসে এমসি স্কয়ার। সেই ইটাকে আমরা বলেছিলাম ই হলো মোট শক্তি। এটাকে আমরা বলেছিলাম কি শক্তি? ঝটপট বলতো, মোট শক্তি বলেছিলাম, তাই না? বাট এই মোট শক্তি বের করার আগে আমরা একটা বক্স বানাইছিলাম। ইকের একটা ফর্মুলা ছিল। ইকের ফর্মুলাটা কি মনে আছে কিনা আমি জানি না। ইকের ফর্মুলা ছিল ইকে সমান সমান ছিল হলো সি স্কয়ার এম মাইনাস এম নট। এই ইকেটা হচ্ছে আমাদের গতিশক্তি। বাট আচ্ছা, এই ইকেটা হলো আমাদের গতিশক্তি, বাট আমি তোমাদের কাছে বলতে যাচ্ছি এটা হলো নিউটনিয়ান গতিশক্তি না, এটা হলো আইনস্টাইনের গতিশক্তি। আর নিউটনিয়ান গতিশক্তি কোনটা? ইকে সমান সমান হাফ এম ভি স্কয়ার। ইকে সমান সমান হাফ এম ভি স্কয়ার, এটাকে বলা হয় নিউটনিয়ান গতিশক্তি। আর ইকে ইকুয়াল টু সি স্কয়ার মাইনাস এম নট, এটাকে বলা হয় আইনস্টাইনের গতিশক্তি। ওকে, এখন আসো, আমরা আজকে এই গতিশক্তি নিয়ে আর কিছু ম্যাথ না করলে হবে না। আমরা আজকে কমপক্ষে 5টা ভালো ভালো ম্যাথ করব, কমপক্ষে 5টা। রেডি? প্রথম ম্যাথ, ছোট ছোট ম্যাথ। প্রথমটা দেখো, সি বাই রুট থ্রি বেগে চলমান একটি কণার, সি বাই রুট থ্রি বেগে চলমান একটি কণার, সি বাই রুট থ্রি বেগে চলমান একটি কণার গতিশক্তি এবং মোট শক্তি বের করো। সি বাই রুট থ্রি বেগে চলমান একটি কণার গতিশক্তি এবং মোট শক্তি বের করো। গতিশক্তি এবং কি শক্তি? ঝটপট বলো তো। মোট শক্তি বের করো। কি বেগে চলমান? সি বাই রুট থ্রি বেগে চলমান, তাই না? গতিশক্তির ফর্মুলা কি? সি স্কোয়ার এম মাইনাস এম নট। সি স্কোয়ার এম মাইনাস এম নট। তাহলে আমাকে গতিশক্তি বের করে আগে বলতে হবে এটা হবে এম ইকুয়াল টু এম নট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আমি জানি, সমান সমান এম নট ওয়ান মাইনাস সি বাই রুট থ্রি, তো সি বাই রুট থ্রি বাই সি হোল স্কোয়ার রুট এম নট, সি সি কাটা যাবে, তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই কত থাকে? থ্রি রুট, তাহলে থ্রি মাইনাস ওয়ান মানে টু বাই রুট থ্রি। তাহলে এটাকে উল্টাও, অতএব এম ইকুয়াল টু হবে রুট থ্রি বাই টু রুট এম নট। আর এটাকে যদি একটু ভাঙতে চাই, আমি মনে হয় ভাঙতে মানে মানটা বের করতে পারি। দেখো তো কত আসে? থ্রি বাই, অঙ্কটা ছোট ছোট হলো, ঝামেলার অঙ্ক মনে হচ্ছে। থ্রি ভাগ টু, আচ্ছা তো অ্যান্সার রুট থ্রি ভাগ টু রুট অ্যান্সার, আরে কেমন লাগে, 1.224 বা 225 লেখা যাবে। অতএব m ইকুয়াল টু হলো 1.225 m নট। 1.225 m নট পাইলাম, হচ্ছে কার মান? m এর মান। কিন্তু আমাকে তো m এর মান বের করতে বলে নাই, আমাকে বের করতে বলছে তার গতি শক্তিটা কত হবে। তাহলে অতএব ই কে সমান সমান সি স্কয়ার m মাইনাস কত বলতো m নট, সি স্কয়ার 1.225 m নট মাইনাস m নট। অতএব ই কে সমান সমান হবে 0.225 m নট সি স্কয়ার, 0.225 m নট সি স্কয়ার। যেখানে m নটটা কি? m নটটা হচ্ছে ওই বস্তুটার বা ওই কণাটার স্থির ভর। তাহলে ই সমান সমান ই কে সমান বলি, ই না, এটা ই কে সমান সমান হইল 0.225 m নট সি স্কয়ার হয়ে গেল। এইবার বের করতে বলছে মোট শক্তি। কোনো ব্যাপার নাকি মোট শক্তি? মোট শক্তির ফর্মুলা কি? ই সমান সমান এম সি স্কয়ার। এম সি স্কয়ার যদি বলে, তাহলে এম এর মান কত? 1.225 এম নট সি স্কয়ার। তাহলে এটা হচ্ছে মোট শক্তি। আর প্রথম বক্সটা হচ্ছে গতিশক্তি, পরের বক্সটা হচ্ছে মোট শক্তি। আমি কোন লাস্ট লাইনটা মানে, আচ্ছা আমি আবার বলি, এটা তো বুঝছি মনে হয়।
এটা তো হলো যে 1 - 1/3 মানে 2/3, উল্টে দিলে হবে 3/2 রুট। উল্টি গেছে, হ্যাঁ উল্টি গেছে, আরে সেই উল্টিস রে, কতদিন এই কথাগুলো বলা যেতেছে না। তাহলে √3/2 মানে কি 1.225 m0, তাহলে m এর মানটা পাইলাম। ইকের ফর্মুলা কি সি স্কোয়ার m - m0, ফাইন। 1.2 ইকের মান পেয়ে গেলাম, পরে আবার mc স্কোয়ার ই এর মান পেয়ে গেলাম, শেষ। বুঝছি মনে হয়, উল্টাইলো মাহফুজ, উল্টাই সেটা √3/2। আচ্ছা, তাহলে প্রথম অঙ্ক আমাদের শেষ। এরপর আসো পরেরটা। একটি বস্তু কণার ভর, একটু তাড়াতাড়ি করতে হবে বাজার, একটি বস্তু কণার ভর 9 × 10⁻31 কেজি। এটাকে বুঝলাম আমরা, একটি বস্তু কণার ভর 9 × 10⁻31 কেজি লিখছি আমরা। কণাটি 0.98 সি বেগে গতিশীল হলে, মানে ভি সমান হবে 0.98 সি। কণাটি 0.98 সি বেগে গতিশীল হলে এর মোট শক্তি কত? কণাটি 0.98 সি বেগে গতিশীল হলে, হ্যাঁ না, সি এর সমান বা কম, বেশি না, কিন্তু এটার নির্দিষ্ট মান নাই। অনেকে বলে 70%, অনেকে বলে 75%, কোনো নির্দিষ্ট মান নাই। জি, আচ্ছা কি বললাম, কণাটি 0.98 সি বেগে গতিশীল হলে এর মোট শক্তি কত? আশা করি লিখতে পারছি আমরা, মোট শক্তি কত। আমি প্রথমটা আবার বলি, একটি বস্তু কণার ভর এত কেজি, কণাটি এত বেগে গতিশীল হলে এর মোট শক্তি কত, তারপর একসাথে লিখবা। এটা দিয়ে পরীক্ষায় একটা কোন একটা বোর্ডে, সরি বোর্ডে দেখেছি আমি, খুব সম্ভব বোর্ডে, কলেজে না বোর্ডে দেখেছি, লিখছে কণাটির নিউটনীয় শক্তি, হ্যাঁ আস্তে আস্তে বলতেছি দাঁড়াও, কণাটির নিউটনীয় গতিশক্তি এবং আইনস্টাইনের গতিশক্তির অনুপাত কত? কণাটির নিউটনীয় গতিশক্তি, হারিয়া তাড়াতাড়ি করো, হাতের লেখাটা তাড়াতাড়ি হবে। আমি আবার বলবো প্রথম থেকে, আচ্ছা প্রথম থেকে আমি আবার বললাম, একটু তাড়াতাড়ি বাজান। একটি বস্তু কণার ভর এত কেজি লিখছি। কণাটি, দেখো কি বলছে, কণাটি এত বেগে গতিশীল হলে এর মোট শক্তি কত? এটা সি নাম্বার প্রশ্ন হতে পারে। এর মোট শক্তি কত, বা বলবি যে কণাটা এরকম এত দৈর্ঘ্যের একটা মহাকাশ যানে ছিল, তাহলে মহাকাশ যানটির দৈর্ঘ্য কত মনে হবে, এরকম বলতে পারে সি নাম্বারে। আচ্ছা, আমাদের অঙ্কে কি বলছে, কণাটি এত বেগে গতিশীল হলে এর মোট শক্তি কত। ওহরে বাজান, লিখছি। এরপরে লিখবা কণাটির নিউটনীয় গতিশক্তি এবং আইনস্টাইনের গতিশক্তির অনুপাত বের করতে বলছে। দুইটা গতিশক্তি, একটা নিউটনিয়ান, একটা আইনস্টাইন, গতিশক্তির অনুপাত বের করতে বলেছে আমাদেরকে, করে ফেলবো। এটা দিয়া সিকিউ ডি নাম্বার হবে, তোমরা জানো এটা দিয়া সিকিউর ডি নাম্বার হবে। বলি তাহলে শুরু করি। প্রথম বলছে মোট শক্তি কত, তার আগে আমাকে এম বের করতে হবে। এম ইকুয়াল টু হলো m0 1 - b। তোমাদের মধ্যে কেউ কেউ একটু তাড়াতাড়ি অ্যান্সার বলতে পারলে আমার জন্য একটু সুবিধা হতো। 1 - 0.98 সি ভাগ সি হোল স্কোয়ার রুট। ঠাস ঠাস করে বলে দাও এম এর মানটা কত হবে। এম এর মানটা কত হয়? হ্যাঁ, কোথায় রে বাজান, এম এর মানটা বল তো তারে। আচ্ছা এম এর মানটা কি বলবে?
4.52 into 10 to the power minus 30, 4.52 10 to the power minus 30 কেজি। অতএব মোট শক্তি ই সমান সমান হলো এমসি স্কয়ার। মোট শক্তি ই সমান সমান কত? এমসি স্কয়ার। এম এর মান কত? 4.52 10 to the power minus 3। সি এর মান কত? 10 to the power 8 ওর আবার হোল স্কয়ার। তাহলে মোট শক্তির মানটা কত আসে? 4.52 এক্সপোনেনশিয়াল আচ্ছা পরেরটা বলো। 4.52 4.0 কি হলো? এটা 3 না, এটা 30 30 হবে। হ্যাঁ, তো সময় লাগতেছে, বাজার অনেক গরম নাকি? 4.068 4.068 10 to the power minus 13 10 to the power minus 13 জুল। 4.068 বা 07 লেখা যাবে, 10 to the power minus 13 জুল। ওকে, এখন বলছে এটা হলো কণাটার মোট শক্তি, বাট এখন আমাকে বের করতে হবে কণাটার নিউটনিয়ান গতিশক্তি আর একটা হলো আইনস্টাইন গতিশক্তি। নিউটনিয়ান গতিশক্তি কত? ই কে এন দিলাম, এন ফর আইনস্টাইন নিউটন, হাফ এম ভি স্কয়ার। তার এন কিন্তু এটা বসানো যাবে না, সাবধান। নিউটনের বেলায় কিন্তু এম এর জায়গায় এই এম বসানো যাবে না। নিউটনের এম এর জায়গায় বসাইতে হবে এম নট এর মান, কারণ নিউটনিয়ান মেকানিক্স অনুযায়ী বস্তুর ভর তো আর চেঞ্জ হয় না। সাবধান, গেঞ্জাম। আমি এটাকে এম নট লিখে দিই বাবা, পরে গেঞ্জাম লাগবে। এম নট কত? 9 ইন্টু 10 to the power minus 31। এম নট ভি কত? ভি হলো 0.98। 3 ইন্টু 10 to the power 8 ওর আবার হোল স্কয়ার। ঠাস করে বলে ফেলাও ই কে এনটা কত হয়? এটা হবে আইনস্টাইন নিউটনিয়ান গতিশক্তি। আচ্ছা, এরপর আসো ই কে ই মানে আইনস্টাইন, সেটা ফর্মুলা কি? সি স্কয়ার এম মাইনাস এম নট। মানটা পারলে একটু বের করে দাও আমাকে। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হোল স্কয়ার ব্র্যাকেট দাও। এম এর মানটা হলো 4.52 10 টু দি পাওয়ার মাইনাস 30 বিয়োগ 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। তাহলে একটু কি বলা যাবে ই কে ই এর মানটা কত আসে? ফেস কোনটা বললো? আচ্ছা, ইবি দরকার নাই এখন, আর আমাদের ইবি চাইলে আপাতত দরকার নাই। তাহলে এটা হলো নিউটনিয়ান গতিশক্তি আর এটা হলো আইনস্টাইনের গতিশক্তি। যেটি আসে তারপর আমরা তাকে অনুপাত করে দিব। অতএব ইকে ইকে এন হলো কত? 3.28 10 টু দি পাওয়ার মাইনাস 14। 3.28 10 টু দি পাওয়ার মাইনাস 14 জুল। আর ইকে ইটা কত? 3.88 হবে না? 3.88 10 to the power minus 14 জুল। ঠিক আছে কিনা বলো? এটা ই কে ই ধরলাম নাকি? তাই বা তাহলে এখন ই কে ই ভাগ ই কে এন সমান সমান হবে 3.88 10 to the power minus 14, 3.28 10 to the power minus 14 কত হয় আল্লাহ জানে। কোথায় আমাদের অ্যান্সার কেউ বলবে না নাকি? কি জানি করতেছে। আচ্ছা, ইকে ইকে এটা আসলো কি না? আমি তো করলাম না।
যারা বলতেছো 3.88 10 টু দি পাওয়ার -14, এটা কি ইকে ই না ইকে এন? ইকে এন তো হলো 3.28 10 টু দি পাওয়ার -14, এটা কি ঠিক আছে তো? ও ইকে ই হলো 3.25। মাথা ঘুরাচ্ছে রে এখন রে, কি করবো তাহলে? তোমরা নিজেরা করে ফেলতে পারবা না? নিজেরা তো করে ফেলতে পারবো মনে হয় নাকি? আচ্ছা, এই মানটা তাহলে ভুল। ইকে এন, ইকে এর মানটাও তাহলে ভুল বলতেছ। আচ্ছা, তাহলে তো এটা পুরো, আচ্ছা ইকে হলো 3.88। আচ্ছা এবার পাইছি, 3.88 10 টু দি পাওয়ার -14। আচ্ছা গুড। আর ইকে ইটা হলো, দাঁড়া দাঁড়া, চেষ্টা বাজে চেষ্টা, 3.26, 3.26 10 টু দি পাওয়ার -13 জুল। আচ্ছা, এবার তাহলে মিলবে মনে হয়। তাহলে এবার আসো এখানে, 3.88, 3.88 10 টু দি পাওয়ার -14 ভাগ 3.26 10 টু দি পাওয়ার -13, কত আসে ভাগ করলে? আহ, অনুপাত হবে 8.4। ওকে ফাইন, 8.4। অতএব ইকে ই হবে হইল 8.4 ইকে এন, অর্থাৎ আইনস্টাইনের গতিশক্তি হবে, আইনস্টাইনের গতিশক্তি হবে নিউটনিয়ান গতিশক্তির কত গুণ? আবার 3 লাখ কি বলবো, 18 মানে 1.18 মানে, এটা তো 10 টু দি পাওয়ার -13 তো। তাহলে হৃদয় আব্দুল্লাহ বললো 8.4, বা 3 না বলতেছে আবার 1.18 কেন? উল্টা হলো মানে? ও মানে উল্টা বসাইছি, আরে খোদা। এটা হবে 3.26, কি হলো আজকে, 10 টু দি পাওয়ার -13, আর হবে 3.88, 88 10 টু দি, হ্যাঁ এবার ঠিক আছে মনে হয়, হ্যাঁ এবার ঠিক আছে। হুম, দেখছো একটা অঙ্ক করতে তো ঘাম বেড়ে গেলে বলতেছে, সহজ অঙ্ক ঘাম বেড়ে গেছে। এরপরের লেখো, পরের অঙ্ক আমাদের, দৌড় দৌড় দৌড়, অনেক ভালো ভালো ম্যাথ করতে হবে আজকে আমাদের। এরপর লেখো, একটি প্রোটনের গতিশক্তি m0c² হলে এর ভরবেগ কত? একটি প্রোটনের গতিশক্তি m0c² হলে এর ভরবেগ কত? আবারও বলি, একটি প্রোটনের গতিশক্তি m0c² হলে এর ভরবেগ কত? আমরা মনে হয় লিখতে পারছি, এর ভরবেগ চাইছে, ভরবেগ মানে বুঝতে পারতেছো, এমবি, এম না এমবি, এম নট ভি না, এমবি ভরবেগ। একটি প্রোটনের গতিশক্তি কি বললাম আমি, m0c² হলে এর ভরবেগটা কত হবে? ওকে, সহজ অঙ্ক, বাট মাথার অঙ্ক সহজ, কিন্তু মাথা দিয়ে করতে হবে। কিরকম মাথা দিয়ে করতে হবে দেখো, আমাদের গতিশক্তির ফর্মুলা হইল ইকে সমান সমান c² m-m0, আর ইকের মান বলে দিছে m0c²। গতিশক্তি যদি m0c² হয়, আর এটা হলো mc² m0c², তাহলে আমরা লিখতে পারি mc² সমান সমান 2m0c²। অতএব m ইকুয়াল টু হবে 2m0। m ইকুয়াল টু হবে কত বলো তো, 2m0। এবং তুমি সুন্দর মতো খাতার চিপায় এখন একটা কথা লিখবা, সুন্দর মতো খাতার চিপায় কথা লিখবা। দেখো, ইকে হলো m0c² হইল, ইকে যদি m0c² হয়, তাহলে আমি তোমাদের কাছে বলতে পারি, তাহলে m হয়ে গেল 2m0, আমার কিছু করার নাই, m হলো 2m0। এবং তোমরাও জানো m যদি 2m0 হয়, তাহলে v জানি কত হবে। আরো মিস্টেক হয়েছে কি না? ঠিক আছে, আবার 10 টু দি পাওয়ার -19 আসতেছে কোথা, হৃদয় আব্দুল্লাহ? যা আবার হয়েছে বাজান, √3/2। আচ্ছা,
তাহলে তোমরা আমাকে বলো তো m ইকুয়াল টু m নট, তুমি খাতার চিপায় যে কথাটা লিখবা সেই কথাটা লেখো। একটি কণার গতি শক্তি যদি স্থির অবস্থার শক্তির সমান হয়, একটি কণার গতি শক্তি যদি, দৌড়াও, একটি কণার গতি শক্তি যদি স্থির অবস্থার শক্তির সমান হয়, তবে তবে চলমান ভর হবে নিশ্চল ভরের দ্বিগুণ। এই কথাটা তুমি খাতার চিপায় লিখবা প্লিজ। একটি কণার গতি শক্তি যদি স্থির অবস্থা মানে নিশ্চল শক্তির সমান হয়, এম নট সি স্কয়ারকে আমরা বলি নিশ্চল শক্তি, নিশ্চল শক্তির সমান হয়, তবে চলমান ভর হবে নিশ্চল ভরের 2 গুণ। আমি কি একটু আশা করতে পারি খাতার চিপায় লেখাটা গেছে? গেছে। তাহলে এখন আসো আমরা বের করব m ইকুয়াল টু m নট 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, বা 2m নট ভাগ m নট 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, বা m নট কেটে যাবে 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার রুট ইকুয়াল টু হবে হাফ। এরকম করে দেখবা v হবে √3/2c, v হবে √3/2c। তাহলে অতএব প্রোটনের ভরবেগ, প্রোটনের কি বেগ? ভরবেগ সমান সমান হবে mv। তাহলে সমান সমান m মানে হলো 2m নট, ও বাজার m মানে হলো 2m নট, v মানে হলো √3/2c। তাহলে 2 2 কেটে যাবে, আসবে হলো √3m নট c। এটাই হচ্ছে সেই প্রোটনের ভরবেগ। এটা দিয়ে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, কোন জানে এমসিকিউ আসতে পারে। তাহলে প্রোটনের ভরবেগ mv, m এর মান হবে 2m নট, v এর মান হচ্ছে √3/2c। তাহলে 2 2 কেটে গেল, তাহলে প্রোটনের ভরবেগ হবে √3m নট c। আশা করি লিখতে পারছি। আচ্ছা, তারপরে আসো দেখি বুঝবো আমরা। আচ্ছা, তারপরের প্রশ্ন লেখো। আমরা 3টা ম্যাথ করা হইলো। লেখো, এটা সোজা ম্যাথ যেটা আমরা করবো এখন। লেখো, একটি গতিশীল কণার, আবার বলবো কোনটা, মাহফুজ কোন মানে কোন অংশটা আবার বলবো, বুঝতে পারলাম না আমি। আচ্ছা, দেখো, একটি গতিশীল কণার মোট শক্তি এর স্থির অবস্থার শক্তির 1.5 গুণ। একটি গতিশীল কণার, হাতের লেখাটা একটু দ্রুত করো তো বাজান। একটি গতিশীল কণার মোট শক্তি, ও চিপার লেখাটা আবার বলবো। আচ্ছা, অঙ্কটা বলে নেই মাহফুজ, তারপর চিপার কথাটা আবার বলতেছি। অঙ্কটা হলো, নেক্সট অঙ্ক আমাদের, একটি গতিশীল কণার মোট শক্তি এর নিশ্চল শক্তির 1.5 গুণ, নিশ্চল শক্তির 1.5 গুণ। এর দ্রুতি কত? প্রশ্ন হলো এর দ্রুতি কত, মানে ভি কত। একটি বস্তু কণার বা একটি গতিশীল কণার, একটি গতিশীল কণার মোট শক্তি এর স্থির অবস্থার শক্তির 1.5 গুণ। এরপর লিখবা এর দ্রুতি কত। ঠিক আছে, তাহলে দ্রুতি কত মানে মানে ভি এর মান চাইছে রে বাচ্চা, ভি চাইছে। তাহলে ফর্মুলা কি হবে? দেখো, ইকুয়াল টু আমাদের সেই ঐতিহাসিক সূত্র, ইকুয়াল টু এমসি স্কয়ার। ই সমান সমান এম নট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার সি স্কয়ার, বা ই সমান সমান ই নট ভাগ 1 মাইনাস ভি স্কয়ার বাই ই নট বসলো কার বদলে? যেখানে ই নট মানে হলো এম নট সি স্কয়ার, ই নট মানে হলো এম নট সি স্কয়ার। এটা হলো গতিশীল অবস্থায় মোট শক্তি, এটা হলো নিশ্চল শক্তি। তাহলে এটা হবে 1.5 ই নট
সমান সমান ই নট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। কেন যে এইটা 1.5 ই নট হয়েছে আমি বুঝছি, আবার উল্টা লিখছি মানে না, কি বলে ঠিকই আছে। এখন আসো তাহলে ই নট কেটে যাবে, আসবে হলো 1.5 সমান সমান 1 ভাগ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট ইকুয়াল টু 1 বাই 1.5। তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার 1 বাই 2.25 স্কোয়ার করা হবে স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু হবে 1 মাইনাস 1 বাই 2.25। তাহলে 2.25 থেকে 1 বিয়োগ করলে হবে 1.25 ভাগ 2.25, এটা হলো ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার খেয়াল করে দেখো তো বাজন আমার ক্যালকুলেটর কোথায়, হ্যাঁ 1.25 ভাগ 2.25 টিচম 0.55 দেখি, তাহলে ভি স্কোয়ার, আর এটা এবার রুট করতে হবে না, 0.745, তাহলে ভি বাই সি যদি রুট করি ভি বাই সি হবে 0.745, অতএব ভি ইকুয়াল টু হলো 0.745 সি। এত হয়, দেখো তো অ্যান্সার তাই মিলে কিনা, হ্যাঁ ঠিক আছে মিলে গেছে। কোশ্চেনটা আবার বলবো, হ্যাঁ কোশ্চেনটা হলো একটি গতিশীল কণার মোট শক্তি, ত্রিনা খেয়াল করো, হ্যাঁ মোট শক্তি এর নিশ্চল শক্তির 1.5 গুণ এর দ্রুতি কত, হ্যাঁ রিদ্ধি আবার প্রশ্ন উত্তর বলে দিছে, ভেরি গুড। আচ্ছা যা সি এই পর্যন্ত রাখলেও চলবে যারা, হ্যাঁ ঠিক আছে। এরপরে চলে আসো একটা ভর্তি পরীক্ষা বুয়েটে আসার জন্য একটা ম্যাথ করে ফেলাই, বুয়েটের মতো ম্যাথ লেখি। লেখো, কোন এক ধরনের জীবাণু প্রতি 20 দিনে তার সংখ্যা, একটা বুয়েটের ম্যাথ না করলে হয় বলো, কোন এক ধরনের জীবাণু, কোন এক ধরনের জীবাণু প্রতি 20 দিনে তার সংখ্যা বৃদ্ধি করে দ্বিগুণ হয়। কোন এক ধরনের জীবাণু প্রতি 20 দিনে, আচ্ছা সরষে বৃদ্ধি, সবাই একটু তাড়াতাড়ি লেখো, কোন এক ধরনের জীবাণু প্রতি 20 দিনে তার সংখ্যা বৃদ্ধি করে, প্রতি 20 দিনে তার সংখ্যা বৃদ্ধি করে দ্বিগুণ হয়, তার সংখ্যা বৃদ্ধি করে দ্বিগুণ হয়, দেখতে পারছি, প্রতি 20 দিনে তার সংখ্যা বৃদ্ধি করে দ্বিগুণ হয়, দেখছি। এই ধরনের দুটি জীবাণুকে, এই ধরনের দুটি জীবাণুকে একটি মহাকাশযানে করে, এই ধরনের দুটি জীবাণুকে একটি মহাকাশযানে করে মহাকাশে পাঠানো হলো। এই ধরনের দুটি অঙ্কটা মজার অঙ্ক, এই ধরনের দুটি জীবাণুকে, লেখা এখনো হয়েছে মনে হয় রিন, তাই এবার এই ধরনের দুটি জীবাণুকে একটি মহাকাশযানে করে, মহাকাশযানে করে মহাকাশে পাঠানো হলো, মহাকাশে পাঠানো হলো, লিখছি মহাকাশযানে করে মহাকাশে পাঠানো হলো। হুম, 1000 দিন পর পৃথিবীতে ফিরিয়ে আনা হলো, মহাকাশযানটিকে 1000 দিন পর পৃথিবীতে ফিরিয়ে আনা হলো। হ্যাঁ মজার অঙ্ক, বইটা আসার মতো অঙ্ক, ভর্তি পরীক্ষা আসার মতো অঙ্ক। 1000 দিন পর,
1000 দিন পর মহাকাশ যানটিকে পৃথিবীতে ফিরিয়ে আনা হলো। মানে দুইটা জীবাণু, জীবাণু কেমন দুইটা জীবাণু? এমন দুইটা জীবাণু প্রতি 20 দিনে জীবাণু একটা দুইটা হয়, একটা দুইটা হয়। তাহলে 40 দিন হবে, দুইটা হবে চারটা, এরকম এরকম প্রতি 20 দিনে সে দুইটা হয়, একটা দুইটা হয়ে যায়। তাহলে ওই মহাকাশ যানটাকে কয়টা জীবাণু পাঠানো হলো? দুইটা পাঠানো হয়েছে। মহাকাশ যানে করে দুইটা জীবাণু পাঠানো হলো। আরে ঝামেলা, জীবাণু নিয়ে করতে গেলাম। হ্যাঁ, হইল। 1000 দিন পর ওই মহাকাশ যানটিকে পৃথিবীতে ফিরিয়ে আনা হলো। ঠিক আছে, 1000 দিন পর, আফটার, আচ্ছা, 1000 দিন পর মহাকাশ যানটিকে পৃথিবীতে ফিরিয়ে আনা হলো। এরপর লিখবা মহাকাশ যানটির বেগ যদি, মহাকাশ যানটির বেগ যদি 0.995 সি হয়, মহাকাশ যানটির বেগ যদি 0.995 সি হয়, তবে মহাকাশ যানটির বেগ যদি 0.995 সি হয়, তবে তবে মহাকাশ যানটিতে এখন কয়টি জীবাণু পাওয়া যাবে? ঝামেলার ম্যাথই মনে হচ্ছে। মহাকাশ যানটিতে এখন কয়টি জীবাণু পাওয়া যাবে? মহাকাশ যানটির বেগ যদি 0.995 সি হয়। তাহলে কি কি কথা বললাম খেয়াল করো। একটা জীবাণু প্রতি 20 দিনে সে দুইটা হয়, মিউটেশন করে গেল। এরকম দুইটা জীবাণু আমি একটা মহাকাশ যান করে পাঠাইলাম এত বেগে। 1000 দিন পর তাদেরকে ফিরিয়ে আনা হলো। প্রশ্ন হলো, এই 1000 দিন গেছে তো আমার কাছে, পৃথিবীতে গেছে 1000 দিন, তাহলে জীবাণুর কাছে কি 1000 দিন গেছে? না। বলছে তাহলে এখন জীবাণুর সংখ্যা কত হবে? না, ফাহাদ আল ফয়সাল কাহিনী বলতেছি, এখন তাহলে জীবাণুর সংখ্যা কত হবে? এবার তোমাদেরকে আমি একটা গল্প বলি। অনেকদিন যাবত তোমাদের সাথে গল্প করা হচ্ছে না, একটা গল্প বলি, এবং সবাই যার যার মতো ক্যালকুলেটর নিয়ে গল্পের অ্যান্সার দিবা। গল্প মানে এটা গল্প না, এটা হলো, এটা গল্প বলবো না, এটা একটা ম্যাথ এবং ইন্টারেস্টিং ম্যাথ। এই ম্যাথটা আমাদের এখানে কাজে লাগবে, এই জন্য আমি গল্পটা বলতেছি। তোমার দাদার দাদায়, অনেকদিন আগের কথা তাই না, বা আমার দাদার দাদায়, তার মানে অনেক দিন আগের কথা, এবং আমার দাদার দাদায় 100 টাকা ব্যাংকে রাখলো এই হিসাবে যে প্রতি 5 বছর পর পর এই টাকাটা দ্বিগুণ হবে। মাত্র 100 টাকা, প্রতি 5 বছর পর পর এই টাকাটা দ্বিগুণ হবে, কোনো প্রকার ট্যাক্স কাটা হবে না, কোনো কিছু হবে না, জাস্ট টাকাটা দ্বিগুণ হতে থাকবে, প্রতি 5 বছর পর পর টাকা দ্বিগুণ হবে। কত রাখছে ব্যাংকে? 100 টাকা। তোমার দাদার দাদায়। এবং তুমি কি জানো, এই টাকা, এই কাজ যদি তোমার দাদা আসলে করে যেতে পারতো, তোমার দাদার দাদা যদি করে যেতে পারতো, তোমার ফ্যামিলি এখন কোটি কোটি টাকার মালিক হয়ে যেত। কেমনে? কেমনে কোটি কোটি টাকার মালিক হইতো স্যার? কেমনে? দাদার মানে দাদার, আচ্ছা, কেমনে তুমি একটু হিসাব করে দেখো। 100 টাকা উনি ব্যাংকে রাখছেন, 5 বছর পর এই টাকা হবে 200 টাকা, 10 বছর পর হবে 400 টাকা, দ্বিগুণ হবে, প্রতি 5 বছর পর পর টাকাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এরকম করে দেখো, এই টাকাটা 100 বছর পরে, এই 100 টাকা মাত্র, আই হায় রে আল্লাহ, 100 টাকা 100 বছর পর কয় টাকা হয়? দেখবে যে 10 কোটি টাকার মতো চলে আসবে। চিন্তা করতে পারছো? ইস রে, এই কাজটা যদি তোমার দাদার দাদায় করে যেত বা আমার দাদার দাদায় করে যেত, বুঝছো? না, সুদ খাওয়া হইতো জামিনে, এটা হতো কোন একটা ইসলামী ব্যাংকে রাখতো বা কোন একটা শরীয়ত মোতাবেক কোন ব্যাংকে রাখতো, আমার সুদের কথা নাই বা বললাম জামিনী, সুদের কথা নাই বা বললাম, কিন্তু তুমি একটু অঙ্কটা হিসাব করে দেখো, সেই টাকার পরিমাণ হতো এখন কয়েক কোটি টাকা। আমার নাতি বুদ্ধি ভালো থাকে। আচ্ছা দিশা, 100 টাকা, তবে শর্ত কিন্তু ব্যাংকওয়ালাকে আবার শর্ত দিতে হবে ভাই রে। হ্যাঁ, কি করবো আমি বলতেছি। ব্যাংকওয়ালাকে শর্ত দেওয়া লাগবে যে ভাই, কোনো অবস্থায়
কোনো অবস্থায় এই ওয়াদা বরখেলাপ করা যাবে না। ব্যাংক দেউলিয়া হলো, এটা দিতে হবে। এবং বিশ্বাস করো না, কেউ কি হিসাব করে বের করছো কত টাকা হয়? কয়েক কোটি টাকা হবে, মাত্র 100 টাকা রাখছে ব্যাংক, রেখে গেছে একটা নিজের অজান্তে রেখে গেছে। আর 200 কোটি রাখলে তো খাইছে আল্লাহরে, কতটুকু কাজী হবে? তাহলে সেটা আমি করব কি করে? দেখো এখানে জীবাণু কি হয়, প্রতি 20 দিনে 2 দিন হয়, 2টা হয়। আর ওখানে 5 বছরে, 5 বছরে কত হয় বলো? 5 বছরে হয় হলো দ্বিগুণ। কত টাকা রাখছে? 100 টাকা। তাহলে 100 বছর পর কয় টাকা হয়, এটা হিসাব কেমনে করবো দেখো। 100 বছর পর ওই টাকাটা কয় টাকা হয়? তাহলে ফার্স্ট আমি 100 কে 5 দ্বারা ভাগ করবো, ওই যে 5 বছরে দ্বিগুণ হয়। তাহলে 100 বছরে 5 বার, 5 বছর কয়বার আসতেছে? 20 বার। তখন ফর্মুলা কি দেখো, 100 × 2 দ্বিগুণ হয় 2⁵ নাকি? ঠিকই তো আছে। 100 টাকা রাখলাম, দ্বিগুণ হবে, এবং ওটা 20, সরি 2⁻20, 5 তো 20 হবে। এবার দেখো তো কত টাকা হয়। অঙ্ককারের বুদ্ধিটা দেখো। আমি রাখলাম 100 টাকা, কি জমিদারের কাছে ছিল তখন, মোহর পাওয়া যেত, স্বর্ণের মোহর পাওয়া যেত। কি বলে 100 টাকা? 100 টাকা ছিল। 100 টাকা তোমার দাদার, আমার দাদার দাদার কাছে ছিল, তোমার দাদার দাদার কাছে ছিল ছিল তাহলে তোমাদেরকে কি বললাম, উনি 100 টাকা রাখছে, এবং প্রতি 5 বছরে ওই টাকাটা দ্বিগুণ হবে। তাহলে 5 বছর, 100 বছরের মধ্যে আছে কয়বার? 20 বার। তাহলে অঙ্কটা করার নিয়ম হলো 100 × 2, 2 কেন? দ্বিগুণ হবে। 100 দিয়ে গুণ করলেন কেন? 100 দিয়ে গুণ করলেন কেন? কারণ 100 টাকা রাখছিলাম। আর 5 বছর, 100 বছরের মধ্যে কয়বার আছে? 20 বার, তো 2⁻20 করে দেখো কত? 1048 দ্বারা দ্বারা বলিস, 1048, আরে যাইস না যাইস না, 48 57 57600। মাশাল্লাহ, এত টাকা। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 10,48,57,600 টাকা। বুঝতে পারতেছ অবস্থাটা কি? 100 টাকা রেখে গেছিল তোমার দাদার দাদা। এবং শর্ত কি? প্রতি 5 বছর অন্তর অন্তর এই টাকা দ্বিগুণ হবে। আগে তাই ছিল, ব্যাংকগুলোতে আগে তাই ছিল, কিন্তু 5 বছর না, আগে 4 বছরও দ্বিগুণ করত। এখন এরকম যদি 100 টাকা তিনি 5 ব্যাংকে 500 টাকা রেখে যেতেন, এবং তোমার চাচা 10 কোটি টাকা পাইলো, তোমার ফুফু 10 কোটি টাকা, তোমরা পেলে 10 কোটি টাকা, ইয়াহু, লেখাপড়া বাদ। কি লেখাপড়া বাদ দিয়ে দেবো নাকি? না, যত টাকারই মালিক হও, লেখাপড়া তোমাকে করতেই হবে। লেখাপড়া লেখাপড়াই, এটার ব্যাপারে কোনো প্রকার ডাউট নেই। আচ্ছা এইবার আসো, তাহলে এটা শিখলাম কেন? আমার জীবনের অঙ্কতে কাজে লাগবে এটা। আমাকে বলেছে 100 টাকা, তাহলে আমার ওখানে জীবাণু কয়টা ছিল? 2টা। তাহলে এখানে 2 বসবে, 2টা হলো। জীবাণু প্রতি 20 দিন পর পর 2টা হয়, মানে দ্বিগুণ হয়, এখানে 2 বসবে। এখন দেখতে হবে যে পৃথিবীতে যে সময়টা গেল 1000 দিন, ওই সময়টা, ওই সময়টা 10 টাকা রাখবা। হৃদয় আব্দুল্লাহ, 10 টাকা দিয়ে কি হবে? আমি হলে কেউ কোনোদিনও নিতাম না। আচ্ছা, বড়লোক হয়ে যাইতাম। আচ্ছা, একটা সিম্পল ম্যাথ আমরা শিখলাম, যে ম্যাথটা আমার এই অঙ্কের কাজে লাগবে। জীবাণু প্রতি 2 দিন, 20 দিনে 2টা হয়, তাহলে 2টা জীবাণু, এই জন্য 2, দ্বিগুণ হয় 2। এখন দেখতে হবে জীবাণুতে, আমাদের পৃথিবীতে যে সময়টা গেছে 1000 দিন, সেই সময়টা পৃথিবীতে যাবে, ওনার কাছে, জীবাণুর কাছে কয়দিন যাবে, তাহলে সেটা বের করার উপায়টা কি? t equal to t0 1 minus v square by c square root। জীবাণু মহাকাশ জানে, তাহলে মহাকাশ যান সাপেক্ষে জীবাণুর বেগ 0, জীবাণু সাপেক্ষে মহাকাশ যানের বেগ 0। জীবাণু যে সময়টা মাপবে সেই সময়টা t0, তাহলে t0 ইকুয়াল টু টি 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার রুট। টি এর মান কত?
1000, পৃথিবীতে 1000 দিন গেছে, 1 মাইনাস 0.995 সি ভাগ সি হোল স্কয়ার রুট। ঠাস ঠাস করে বলে ফেলাও টি নটের মানটা কত হবে। তিনের মানটা দেখবা প্রায় 100 আসবে, 100 ডেজ আসবে টি নটের মান। ওই যে কি বললো, আমি গোল্ডেন দিশা হইতে পারতাম, ওরে দাদারে দাদার দাদারে আপনার ভুলের জন্য পারলাম না। না এইগুলো বলো না দিশা, অবশ্যই এগুলো বলা যাবে না। প্রায় ওটাকে তাইবা তাসনিম, ওটাকে আমি 100 দিনই বলতে পারি, প্রায় 99.8 মানে 100 দিন। তার মানে যে সময়টা পৃথিবীতে গেছে হলো 1000 দিন, সেই সময়টা জীবাণুর কাছে গেছে কয়দিন? 100 দিন। এবার তুমি হিসাব করো, তোমাকে আমি হিসাব করে বুদ্ধি দেই। আমরা একটু আগে কি করছি, 100 বছরকে 5 বছর দ্বারা ভাগ করছি, 20 পাইছিলাম। আর এখানে যে সময়টা গেছে পৃথিবীতে 1000 দিন, মহাকাশ জানে সেই সময়টা যাচ্ছে 100 দিন, আর প্রতি 20 দিনে সে ডবল হয়। তাহলে এখন আমি 100 কে 20 দ্বারা ভাগ করব, কত পাবো? 5। তাহলে ফর্মুলা হবে এই, দেখো আমি লেখাই, অতএব মহাকাশ জানে মোট জীবাণুর সংখ্যা n equal to হবে 2n to the power 5। কেন হলো 2n to the power 5? কেন হলো? n হলো প্রথম জীবাণুর সংখ্যা, 2 দিয়ে কেন? দুইটা জীবাণু। 5 কেন? কারণ 100 দিনের মধ্যে 20 দিন আছে 5 বার। 100 দিনের মধ্যে 20 দিন আছে 5 বার। বলো কয়টা হয়? অতএব n equal to হবে কত? 100 দিন পর n equal to কত হবে? বলো কত আসে? তাড়াতাড়ি করো, মনে হয় খুব সম্ভব 32 আসবে। মানে 100 দিন পর এটা 32টা হয়ে যাবে। মাত্র 2টা জীবাণু, 100 দিনের পরে এটা 32টা জীবাণু হবে। বুঝতে পারছি কেন সূত্রটা 2n to the power 5 হয়েছে, বুঝছি। 2 হইল কারণ 2টা জীবাণু, না 64টা হইতে পারে, আমার ঠিক জানা নাই। 64 ঠিক আছে তো অ্যান্সার? হ্যাঁ 64, আমার ভুল হয়েছিল। তার মানে আমি তোমাদেরকে বলি, এই 2 and 5 কোত্থেকে আসলে? আসমান থেকে হাজির হয় নাই। 2 হলো বিকজ জীবাণু 2টা, and প্রথমে একটা দিয়ে আমি হিসাব করলাম, তারপরে কি 5 কেন? 100 দিনের মধ্যে 20 দিন আছে 5 বার। তোমার এখানে আমি 100 দিন বলছি, 20 দিন, পরীক্ষা তো 10 দিনে তো ডবল হইতে পারে, তখন আমি ওই অনুযায়ী করে ফেলবো। ঠিক আছে, ওকে। এইবার আসো, আমাদের পরের একটা ছোট্ট ম্যাথ করতে হবে। লেখো, জীবাণুর অঙ্ক শেষ। এবার একটা লেখো, প্রমাণ করো যে, একটা ছোট্ট প্রমাণ আমরা করব, এটা যদি আবার অনুধাবনও আসতে পারে। ছোট্ট প্রমাণ, প্রমাণ করো যে ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার। আমি একটু প্রমাণটা দেখে নেই। প্রমাণ করো যে প্রমাণ করো যে ই স্কোয়ার সমান সমান পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার, ধরো একটু খেয়াল করো, এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করো যে, প্রমাণ করো যে ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট, এনটা হলো মনে করো 2n, আমি বলি, ও 2nটা দেই নাই না এখানে, এই দাঁড়া 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 দাঁড়া, আমাদের হলো 2n টু দি পাওয়ার 5। এটা কেমনে হলো? 2 ইন্টু 2 মানে দ্বিগুণ হয়। n হলো জীবাণু 2টা, 2 হলো দ্বিগুণ হয়, আর টু দি পাওয়ার 5 দেখবা যে আসবে 64। ঠিক আছে, এখন যদি বলতো জীবাণু 3 গুণ হয়, যদি পরীক্ষার সময় বলে যে 20 দিনের প্রতি 20 দিনে জীবাণু সংখ্যা 3 গুণ হয়, বা 3টি হয়, প্রতি জীবাণু 3টা হয়,
তখন এখানে বসতো 3। ঠিক আছে, এই অনুযায়ী যাবে কিন্তু 2n⁵ এর মধ্যে 2 হলো 2 জীবাণুর সংখ্যা, n হলো কত গুণ, আর 5 তো বুঝছি, মানে 100 দিনে 20 দিন কয়দিন আছে। ঠিক আছে, আচ্ছা তারপর সে প্রমাণ করো যে ই স্কয়ার সমান সমান পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4, আসো দেখি। আমরা জানি m ইকুয়াল টু এম নট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, জানি। তাহলে এম স্কয়ার সমান সমান এম নট স্কয়ার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার রুট, কি করলাম, না 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 দাঁড়াও, স্কয়ার করে নেই, স্কয়ার হইল। তাহলে এম স্কয়ার সমান সমান এম নট স্কয়ার সি স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, দেখতে পাচ্ছি। টি ভরবেগ, হ্যাঁ পি হচ্ছে ভরবেগ। তাহলে হিসাব করো এম স্কয়ার সি স্কয়ার সমান সমান এম স্কয়ার সি স্কয়ার সমান সমান কত বলতো, না 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 এম স্কয়ার সি স্কয়ার কেমন হবে, এটা তো উল্টে যাবে। এম স্কয়ার সমান সমান এম নট স্কয়ার সি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এম স্কয়ার সি স্কয়ার মাইনাস এম স্কয়ার ভি স্কয়ার, এম স্কয়ার ভি স্কয়ার সমান সমান এম নট স্কয়ার সি স্কয়ার বা এম স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু এম স্কয়ার বি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি স্কয়ার পাচ্ছি, বা এম স্কয়ার সি টু দি পাওয়ার 4 এম স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। কি করে পাইলাম, উভয় পক্ষকে আমি সি স্কয়ার দ্বারা গুণ করছি, দ্বারা গুণ করে। এখন বলো তো এটাকে লেখা যাবে এম সি স্কয়ার হোল স্কয়ার লেখা যাবে, এটাকে লেখা যাবে এম বি স্কয়ার সি স্কয়ার লেখা যাবে, প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4 লেখা যাবে। এখন এটা লেখা যাবে না, এম স্কয়ার সি টু দি পাওয়ার 4 কে লেখা যাবে এম সি স্কয়ার টু দি স্কয়ার, এম স্কয়ার বি স্কয়ার লেখা গেল এম বি স্কয়ার সি স্কয়ার তো আছে এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। পি হচ্ছে ভরবেগ। এবার বলো এটা এম সি স্কয়ার তো মোট শক্তি, অতএব ই স্কয়ার এটা হলো পি স্কয়ার ভরবেগ, পি স্কয়ার সি স্কয়ার এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার কত বলো তো 4। অতএব ই স্কয়ার সমান সমান হলো পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। ঠিক আছে, যদি কোনো কারণে পরীক্ষায় প্রশ্ন চলেই আসে যে একটি কণার ভরবেগ এত, একটি কণার ভরবেগ এত, একটু অঙ্কটা আমি লেখাবো একটু বড়, একটি কণার ভরবেগ এত, কণাটির আদি ভরবেগ যদি এত হয় এবং স্থির ভর যদি এত হয়, তাহলে কণাটির মোট শক্তি কত, কি হবে তখন, একটা অঙ্ক লেখো দেখি। তখন আমরা ডাইরেক্ট এই ফর্মুলা ব্যবহার করে অঙ্ক করতে পারবো। লেখো, আশা করি সবার তোলা হয়েছে। আমরা বুঝবো হ্যাঁ, এই অঙ্কটা করে আমরা ছুটি দিব। লেখো, একটি গতিশীল কণার কণার ভরবেগ 10 টু দি পাওয়ার -18 দিলাম ইচ্ছা মতো কেজি মিটার পার সেকেন্ড এবং স্থির ভর, কি ভর, স্থির ভর, কি দিব এটারে,
দেই, একটা কিছু দিলে হয়। স্থির ভর একটা নাম দাও। স্থির ভর হলো 2 × 10⁻⁻25 কেজি হলে, একটু বাড়াই দেই, 10⁻⁻30 হলে, কেজি হলে এর মোট শক্তি কত? কি বললাম খেয়াল করো, একটি গতিশীল কণার ভরবেগ, অঙ্ক বানাচ্ছি আমরা, গতিশীল কণার ভরবেগ এত কেজি কেজি মিটার পার সেকেন্ড এবং স্থির ভর এত কেজি হলে এর মোট শক্তি কত। তাহলে আমার বেগ দেওয়া নাই, ভরবেগ দেওয়া আছে। তাহলে ভরবেগ দেওয়া আছে, কেমনে করব তাহলে আমরা এটা? এটা কিন্তু আন্দাজে মান দিছি, পরেরবার এই যে এম এর সাথে জাস্ট আমি এরকম অঙ্ক যদি পরীক্ষা থাকে, মান তো একুরেট নাও হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? মোট শক্তি আমাদের ফর্মুলা হলো ই স্কয়ার সমান সমান পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। অতএব ই সমান সমান হবে পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট সি টু দি পাওয়ার 4 রুট। তাই যদি হয় এখানে লেখা যাবে কত বলতো? সি স্কয়ার যদি কমন নেই আমরা, তাহলে সি স্কয়ার কমন নিলাম, তাহলে হবে পি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি স্কয়ার রুট। সিটাকে বাইরে নিয়ে আসলাম, তাই না? একই কথা, এবার মান বসাও। সি এর মান হলো 3 × 10⁻⁸, পি কত? 3 × 10⁻⁻18 হোল স্কয়ার প্লাস এম নট কত রে বাজান? এম নটটা হলো 2 × 10⁻⁻30 হোল স্কয়ার, 3 × 10⁻8 হোল স্কয়ার, পুরোটার উপরে রুট। ও মা গো, করে দেখো ই এর মানটা কত আসে। না, আমার তো জিম ওখানে কিন্তু স্থির অবস্থার শক্তি দেওয়া ছিল না, আমার এখানে দেওয়া ছিল স্থির অবস্থায় ভর দেওয়া ছিল, স্থির ভর দেওয়া ছিল। তাই এবার তুমি যেটা বললো এটা কি 16 এত এত আসবে? আমরা করলাম কি, এখান থেকে সি স্কোয়ারটা কমন নিছি, তাহলে পি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি স্কোয়ার থাকলো, সি স্কোয়ারটাকে রুটের বাইরে নিয়ে আসলে সি হয়ে গেল। আচ্ছা, যদি হ্যাঁ ইয়েস, যদি শুধু ভরবেগ আর নিষ্কর্ষ, তাহলে এই সূত্র বুঝতে পারছি জিম। তাহলে জামিনি কত হলো? 9 × 10⁻⁻10 জুল। 9 × 10⁻⁻10 জুল আসছে। ঠিক আছে, আজকে থাকুক এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এক্স রে করাবো। এক্স রে, এক্স রে সাথে আমরা 4-5টা ম্যাথও করাবো। মডার্ন ফিজিক্সের অংশ হলো এক্স রে। হ্যাঁ, 9 × 10⁻⁻10 জুল। ওকে বাজান, আর তোমাদের কাছে একটু ছোট্ট কথা হলো, তোমরা একটু চেষ্টা করো 10 তারিখের মধ্যে যার যার খোঁজখবরটা একটু নেওয়া যায় কিনা। হ্যাঁ, ঠিক আছে বাজান, থাকুক। আজকে নামাজের আজান দিয়ে ফেলতেছে। আল্লাহ হাফেজ।